নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 31শে অক্টোবর শুক্রবার। আজকের বেশ কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। তৃণমূলের নেতা যোগ দিলেন বিজেপিতে। কে তিনি জানেন? চমকে উঠবেন নাম শুনলে। উচ্ছ্বসিত বিজেপি। কি কারণে দল বদল? বিরাট দাবি। মেয়ের দেহ আঁকড়ে ঘুষের টাকা মিটিয়েছি পুলিশ থেকে শ্মশানে, দাবি প্রাক্তন কর্পোরেট কর্তার। 2026-এর সরকার গড়বে বিজেপি। বাংলায় কে হবেন মুখ? জল্পনার মধ্যেই বার্তা অমিত শাহ। ভোটার তালিকা নিয়ে ফের বিস্ফোরণ তৃণমূলের। সাইলেন্ট রিগিং চলছে বলে অভিযোগ কুণালের। জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান ঘিরে তুঙ্গে রাজনীতি। অভিষেককে কপি ক্যাট বললেন সুকান্ত। দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা, জানালেন নিজেই আর ফিরবেন না বাংলাদেশে। বাড়িতে জাল নথির স্তূপ, গ্রাহক সেজে চক্রের মূল পাণ্ডাকে পাকড়াও পুলিশের। বিএলওদের কাজে সহায়তায় থাকবেন ভলেন্টিয়ার। কি কাজ? কমিশনের নির্দেশে নিয়োগ শুরু। একটা বুথেই 900 নাম উধাও। হিন্দু ভোটারদের নাম বাদ গিয়েছে। চুপি চুপি নাম মুছছে কমিশন। বিস্ফোরক কুণাল ফাটালেন বোমা। বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা বানচাল জলঙ্গিতে, গ্রেপ্তার এক। রাস্তায় ঘুরছে দাঁতাল হাতি, খাবারের খোঁজে সাত সকালে রামলালের হানা, ভয়ে কাঁটা এলাকাবাসী। রাহুলের মন্তব্যে তোলপাড়, বিশ্বজুড়ে সমাদৃত। সেই ছট মাতারি অপমান। কংগ্রেস আরজেডিকে কড়া আক্রমণ মোদীর। ঘোষিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিন। কিভাবে দেখবেন রেজাল্ট, রইল পদ্ধতি। এসআইআরে এনামোনেশন ফর্ম কিভাবে পূরণ করবেন, কি কি লাগবে জানাবো বিস্তারিত। রাজনৈতিক উদ্দেশ্যে ইসিআই ব্যবহার বিরোধিতায় বামফ্রন্টের হুঁশিয়ারি। বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী হাইলাকান্দিতে পক্ষকালব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন। অভিজ্ঞতার 10 নম্বর কবে যোগ? আদালতে আইনজীবীর পরস্পর বিরোধী উত্তরে বিভ্রান্তি। আসল সত্য কি? বাংলায় ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে 31শে অক্টোবর পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল হিংসা। সুপ্রিম কোর্টে 117 পাতার হলফনামা দিয়ে জানালো দিল্লি পুলিশ। শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। এসআইআর আতঙ্কে পরপর আত্মহত্যা নিয়ে গর্জে উঠলেন মমতা। দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী উৎসবের রেশ ধরে রাখতে জঙ্গলমহলে কুমোরী পুজো। পুজো কমিটির নতুন উদ্যোগ। জল্পনা সব শেষ। রাহুল দ্রাবিড় কলকাতার কোচ নয়। নতুন কোচের নাম ঘোষণা কেকেআরের। বড়সড় চমক। এবার কামড়ালেই সর্বনাশ। এই সাইলেন্ট কিলার রোগ হলে বাঁচার আশা প্রায় শূন্য। ট্রেনের RAC বার্থ, পুরুষ এবং মহিলাকে একসঙ্গে এক সিটে সফর করতে হলে কি হয়, রেলের নিয়ম কি বলছে জেনে নিন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফিরে এলেন শ্যামল নাথ। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্যামল নাথ। বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে ছিলেন। এছাড়া গোটা রাজ্যের নাথ এবং যোগী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে নেতা ছিলেন শ্যামলবাবু। তৃণমূলে যোগ দেওয়ার পর উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা, অসম সহ কয়েকটি জায়গায় নাথ যোগীদের নানান দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির বর্তমানে সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এহেন শ্যামলবাবু আবার বিধানসভা ভোট আসতেই ফুল বদল করে ফেললেন। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। জেলাবাসী সভাপতি মিঠুন দাস বিজেপির হয়ে উপস্থিত ছিলেন। এদিন শ্যামলবাবুর সঙ্গে আরও কয়েকজন বিজেপি নেতাও যোগ দিয়েছেন। তিনি বলেন, তিনি হিন্দু মানুষ, যারা একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য সব কাজ পরিচালনা করে তাদের সঙ্গে থাকা যায় না। পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বা পাকিস্তান করার চক্রান্ত চলছে, তাই ওদের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব নয় জানিয়ে দেন তিনি। একমাত্র মেয়ের মৃত্যুর পর শোকটুকু সামলানোর জন্য পাননি হতভাগ্য বাবার সময়। মেয়ের দেহ পেতে প্রশাসনিক কাজকর্মের প্রতিটি ধাপে ঘুষ দিতে বাধ্য হওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বাধ্য হলেন লিখতে।
সেই পোস্ট ভাইরাল হলো আর তারপরেই নড়েচড়ে বসলো প্রশাসন। বেঙ্গালুরুর অবসরপ্রাপ্ত ওই কর্পোরেট কর্মকর্তার অভিজ্ঞতা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। ঘটনার সূত্রপাত বেঙ্গালুরুর KS শিবকুমার নামে এক ব্যক্তির পোস্ট থেকে। তিনি নিজেকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেডের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে পরিচয় দেন। লিঙ্কডইনে একটি দীর্ঘ পোস্টে তিনি জানান, তার 34 বছর বয়সে একমাত্র মেয়ে মারা যাবার পর সরকারি নথিপত্র সংগ্রহ করতে গিয়ে কিভাবে একের পর এক দপ্তরে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রায় 11 বছর চাকরি করেছেন তিনি, তার মধ্যে 8 বছর যুক্ত ছিলেন গোল্ডম্যান স্যাক্সে। কিন্তু 2025 সালের 18 সেপ্টেম্বর সেই মেয়ের মৃত্যু হয় ব্রেন হ্যামারেজে, আর তারপরেই এই হৃদয় বিদারক ঘটনা। শিবকুমার জানান, মেয়ের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালকও 3,000 টাকা ঘুষ দাবি করে। পুলিশের কি পরিবার নেই? যারা শোকাহত তাদের সঙ্গে এমন আচরণ করতে তাদের কি লজ্জা হয় না? পোস্টের শেষে তিনি আক্ষেপ করে লেখেন, নারায়ণ মূর্তি, আজিম প্রেমজি, কিরণ মজুমদার, এই শহরের বিলিয়নিয়ারেরা কি এমন ব্যবস্থার বিরুদ্ধে কিছু করতে পারবেন? এই পোস্ট ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। বিষয়টি নজরে আসতেই বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ঘটনার অভিযোগের ভিত্তিতে বেলান্দুর থানার এক সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবলকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। কোনো অবস্থাতেই এই ধরনের অশোভন এবং অনৈতিক আচরণ সহ্য করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে ফের উত্তপ্ত পরিস্থিতি। 2026 বিধানসভা নির্বাচনে নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তারা। দলের আত্মবিশ্বাসী সুর ধরে রেখে শাহ শুধু ক্ষমতা দলের কথাই বললেন না, বরং মুখ নিয়ে বাড়তে থাকা জল্পনার মধ্যেই দিলেন ইঙ্গিতপূর্ণ বক্তব্য। কি হবে সেই মুখ? মঞ্চে অমিত শাহকে সরাসরি প্রশ্ন করা হয়, 26 বিধানসভা ভোটে বাংলায় কি নরেন্দ্র মোদীকেই মুখ হিসেবে লড়বে বিজেপি, নাকি অন্য কাউকে সামনে আনা হবে? জবাবে অমিত শাহ জানান, সবাই এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত। বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথা ভাবা যাবে। অর্থাৎ 26 ভোটের জন্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে দল এখনই কোনো ঘোষণা করতে রাজি নয়। আর এই ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী শাহ এরপরেই দেন সবচেয়ে বড় বার্তা। আমার কর্মীদের বলছি, বাংলায় 26 বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। SIR ইস্যুতেও এদিন অমিত শাহ দিলেন হুঁশিয়ারি। রাজ্য পৃষ্ঠপোষক, অনুপ্রবেশ এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগগুলি তুলে ধরেন তিনি। সব মিলিয়ে অমিত শাহের এই বক্তব্য বাংলার রাজনীতিতে ভোটের আবহ তৈরি করে দিল। 26 সালের জন্য দলের উচ্চাকাঙ্ক্ষাও স্পষ্ট করে দিল। ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া ভোটার লিস্ট এবং পুরনো হার্ড কপি দুজনে একসঙ্গেই তুলে ধরেন, যার মধ্যে চরম অমিল রয়েছে। এক বুথে 900 ভোটার গায়েব, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা এলাকার গুমা 1 গ্রাম পঞ্চায়েত হাবড়া 2 ব্লকের 159 নম্বর বুথে কমিশনের ওয়েবসাইটে একটিও ভোটার নেই, অথচ 2002 সালে ভোটার তালিকায় ওই বুথে ছিল প্রায় 900 জন ভোটার। এই ঘটনায় কুণাল ঘোষ বিরোধী দলকে তোপ দেখে বলেন, এরা চুপি চুপি কারচুপি করছে, সাইলেন্ট রিগিং চলছে। এক এলাকায় যেখানে 2002 সালে ভোটার লিস্টে 717 জনের নাম ছিল, এখন সেখানে মাত্র 140 জনের নাম। কুণাল আরও দাবি করে জানান, পরিকল্পিতভাবেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কুণাল ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। ইতিমধ্যেই কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে। নিজেদের লোকের নামও কেটে ফেলেছে ওরা, কটাক্ষ চন্দ্রিমা। কুণাল ঘোষের পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিন বলেন, ভোটার তালিকায় যেভাবে কারচুপি হচ্ছে তাতে বিজেপির মধ্যেও ঝামেলা শুরু হয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। পানিহাটির প্রদীপ করের আত্মহত্যা ঘিরে এখন রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। বুধবারই মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে আগরপাড়ায় পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করেন, সরাসরি আক্রমণ করেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। সেই সঙ্গে জাস্টিস ফর প্রদীপ করের স্লোগান তোলেন। আর এই স্লোগানকে ঘিরেই তাকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, কপি ক্যাট, নকল করার চেষ্টা করছে। প্রদীপ করের মৃত্যুতে কেন্দ্র করে অভিষেকের বিচারের দাবি প্রসঙ্গে সুকান্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, পানিহাটির ব্যক্তি SIR আতঙ্কে আত্মহত্যা করেছেন, কিন্তু তার ডায়েরিতে লেখা নিয়ে সন্দেহ। এরপরেই বিজেপি সাংসদ বলেন, যে কোনো মৃত্যুই দুঃখের, কিন্তু যে ব্যক্তির নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তার SIR নিয়ে চিন্তা থাকার কথা নয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছে করে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। পাল্টা সুকান্তর বক্তব্য, ভুল বুঝিয়ে মিথ্যে বয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল, আর তার জেরেই এই ঘটনা। বুধবার আগরপাড়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, বিজেপির কোনো নেতা এখনো পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন না কেন? তিনি বলেন, যে ব্যক্তি নিজে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য NRC দায়ী, সেটা নিয়েও কেন রাজনীতি হচ্ছে? উল্লেখ্য, এর আগেও আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমা কাণ্ডের
ঘটনার পর জাস্টিস ফর আরজিকর স্লোগানে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন সাধারণ মানুষ। এবার কি সেই পথেই হাঁটলেন অভিষেক? দেশ ছাড়ার 1 বছর পর ঘরে ফেরা নিয়ে মুখ খুলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ যখন জ্বলছিল আন্দোলনের দাবানলে, সেই সময় হঠাৎ করেই তাকে রাজাকার আখ্যা দেওয়া হয় এবং তারপর তাকে দেশ ছাড়তে হয়। বাংলাদেশে ফেরা নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন শেখ হাসিনা। পুরো সময়টাতেই তিনি ভারতে ছিলেন, কখনো আড়ালে কখনো প্রকাশ্যে আসেননি। তবে এবার নীরবতা ভাঙলেন। প্রথমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে তিনি ইমেলের মাধ্যমে একটি সাক্ষাৎকার দিলেন। জানালেন তিনি এখনো দিল্লিতেই আছেন এবং স্বাধীনভাবেই থাকছেন, তবে দেশে ফেরার চেষ্টাও করবেন। অবশ্যই আমি বাড়ি ফিরতে চাইব, তবে বৈধ সরকারের অধীনে, যেখানে সংবিধান রক্ষা করা হয়, সত্যিকারের আইন শৃঙ্খলা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন প্রশাসন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা করেছে। কিন্তু তার আগেই গত মে মাসে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে, আর তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন তিনি। তার দাবি, লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক আগামী নির্বাচনে অংশ নেবেন না। আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা শুধু অনৈতিক নয়, এটি আত্মপরাজয়। 15 বছর ক্ষমতায় থাকার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, একটি রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে মানুষের অংশগ্রহণ জরুরি। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন, রাজনৈতিক ব্যবস্থা থেকে তাদের বাদ দেওয়া যায় না। নতুন সরকারের অধীনে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, আমি অবশ্যই ফিরতে চাই, কিন্তু এমন সরকারের অধীনে নয় যারা গণতন্ত্রকে বাদ রেখে ক্ষমতায় আসে। 1 বছর পরও বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তার এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এবার এক নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের কাজে সহায়তা করতে রাজ্য জুড়ে ভলেন্টিয়ার নিয়োগ শুরু করতে হবে। তবে সাধারণ কেউ নন, এই কাজে যুক্ত করা হবে স্থায়ী পদে থাকা সরকারি কর্মীদের। তাদের নিজেদের এলাকাতেই দায়িত্ব নেওয়া হবে, যাতে স্থানীয় মানুষ এবং এলাকার বাড়িঘর সম্পর্কে তাদের ধারণা থাকে। কারণ কমিশনের আশঙ্কা, অনেক বিএলও সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের চিনতে পারেন না, ফলে গ্রামাঞ্চলে ফর্ম বিলি এবং তথ্য সংগ্রহের সময় সমস্যা হতে পারে। কমিশন সূত্রে খবর, ভলেন্টিয়ার্সরা ফর্ম বিতরণ থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য যাচাই সব ক্ষেত্রেই বিএলওদের সঙ্গে থেকে কাজ করবেন। ময়দানে নামার আগে তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক স্তরে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত ভলেন্টিয়ার পাওয়া, কারণ রাজ্যের অনেক গ্রামীণ এলাকাতেই পর্যাপ্ত সরকারি কর্মীই নেই। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সর্বদলীয় বৈঠক করে কমিশন পরিস্থিতি পর্যালোচনা করছে। বুধবার পূর্ব বর্ধমান জেলায় এমনই একটি বৈঠক হলো, যেখানে রাজনৈতিক দলগুলিকে কমিশনের নতুন নির্দেশিকা বিস্তারিতভাবে জানানো হয়। বৈঠকে জানানো হয়, ভোটারদের দেওয়া ফর্মে অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। পুরনো ছবি গ্রহণযোগ্য নয়। পাশাপাশি আধার নম্বর, মোবাইল নম্বর, বাবা মায়ের নাম এবং তাদের এপিক নাম্বারও উল্লেখ করতে হবে। ফর্মের নিচে পরিবারের অন্তত একজন সদস্যের সই থাকা বাধ্যতামূলক। এই নির্দেশিকা নিয়েই উঠছে প্রশ্ন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায় কমিশনের বৈঠকে বলেন, যখন আধার কার্ড তৈরি হয়েছিল তখন কেন্দ্রীয় সরকারই মানুষের ছবি তুলে নিয়েছিল, এখন আবার কেন মানুষকে নিজের ছবি তুলে দিতে হবে? এদিকে নতুন ভোটারদের ক্ষেত্রেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার 6 নম্বর ফর্ম পূরণের সময় তাদের ঘোষণাপত্র জমা দিতে হবে। কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওরা ভোটারদের বাড়িতে 3 বার যাবেন তথ্য যাচাই করতে। প্রতিবারই তাদের সঙ্গে থাকতে হবে ওই ভলেন্টিয়ারদের। সোনা পাচার রোধে বড়সড় সাফল্য জলঙ্গি থানার পুলিশের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়ায়। পুলিশ সূত্রে খবর গিয়েছে, সোনা পাচারকারীর নাম শাকিল আহমেদ, বয়স 28 বছর, বাড়ি জয়কৃষ্ণপুরে। ডোমকলের এসডিপিও শুভম বাজার জানান, গোপন সূত্র মারফত খবর ভিত্তিতে অভিযান এবং তারপরেই সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার মোট ওজন 250 গ্রাম এবং 640 মিলিগ্রাম। জানা গিয়েছে, ওই যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারপরে তল্লাশি করতেই এই বিপুল পরিমাণ বিস্কুট উদ্ধার হয়েছে। সাত সকালে রামলালের হানা। লালগড়ের কলসিভাঙা গ্রামে দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল হাতি। সকাল সকাল এলাকায় গজরাজের আতঙ্ক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্তে হাতির হানার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম। এদিন ভোরবেলা খাবারের সন্ধানে সেখানে ঢুকে পড়ে হাতি। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে লালগড় রেঞ্জের বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে। লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের উত্তর ধূপজোড়া বর্ণবস্তি এলাকায় ধান খেতে হামলা চালিয়েছে দলছুট বুনো হাতির দল। অসমের হাইলাকান্দিতে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী পালন করা হবে। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে পক্ষকালব্যাপী শুরু হচ্ছে নানা অনুষ্ঠান। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষকালব্যাপী 150তম জন্ম শতবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন রকম সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষা বিভাগের আধিকারিক সহ রাজ্যের সরকারি এবং বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা এই সভায় অংশগ্রহণ করবেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল 31শে অক্টোবর লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবার্ষিকী পালন করা হবে। পক্ষকালব্যাপী জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল অনুষ্ঠানের প্রথম দিন কার্যক্রম একতা দৌড়ের অংশগ্রহণ করতে সাংসদ কৃপানাথ মালাহের হাইলাকান্দি জেলায় জনসাধারণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা এবং জেলা ও জনসংযোগ দপ্তর থেকে জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর পরেই রাজ্যে শুরু হয়েছে মৃত্যু মিছিল। ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় আত্মহত্যা করলেন আপাতত 2 জন। একজনের আত্মহত্যার চেষ্টা চালানো হয়েছে। পরপর আত্মহত্যার ঘটনায় এসআইআর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বাস হারাবেন না, কোনো চরম পদক্ষেপ নেবেন না। আমাদের মামাটি মানুষের সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা বাংলায় এনআরসি বাস্তবায়ন করতে দেব না, অভয়বাণী মমতার। বৃহস্পতিবার দুপুরে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে রাজ্যে পরপর আত্মহত্যার ঘটনায় বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা দেখছি। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করার 72 ঘন্টার মধ্যে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে। আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী লিখে গিয়েছিলেন চিরকুটে প্রদীপ কর। তিনি আত্মহত্যা করেছেন। পরের দিন 28শে অক্টোবর কোচবিহারের দিনহাটায় 63 বছর বয়সী এক ব্যক্তি এসআইআর আতঙ্কে এবং হয়রানির ভয় আত্মহত্যার চেষ্টা করেন। আর আজ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা 95 বছর বয়সী ক্ষিতীশ মজুমদার, যিনি তার মেয়ের সাথে বীরভূমের ইলামবাজারে বসবাস করতেন, তিনি ভিটেমাটি থেকে উচ্ছেদের আশঙ্কায় আত্মঘাতী হয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করে আসছে এই বাংলায়। আজ তাদের জিজ্ঞাসা করতে বাধ্য করা হচ্ছে যে তারা এখনো তাদের জন্মভূমির বাসিন্দা কিনা। এই নিষ্ঠুরতা বিবেকহীন কোনো মতেই মেনে নেওয়া যায় না। ভারতীয় রেলওয়ে শুধু একটি যাতায়াতের মাধ্যমই নয়, বরং এটি দেশের লাইফলাইন। ভারতীয় রেল প্রতিদিন কোটি কোটি মানুষকে এক সুরে বাঁধে, অর্থনীতিকে গতি দেয় এবং ভারতের বৈচিত্র্যকে তুলে ধরে। প্রতিদিন মোট জনসংখ্যার প্রায় অনেকটাই ভারতীয় রেলে চলাচল করেন। অনেক সময় ট্রেন ভ্রমণের সময় এমন হয় যে এসি বার্থে 2 জন যাত্রীকে একই সিটে জায়গা করতে হয়। এসি টিকিটে যাত্রীকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়, কিন্তু পুরো বার্থ অর্থাৎ ঘুমানোর জায়গা দেওয়া হয় না। এই অবস্থায় একটি বার্থে 2 জন যাত্রীকে বসার জায়গা দেওয়া হয়। যদি কোনো টিকিট বাতিল হয় তাহলে এসি যাত্রীর সিট নিশ্চিত হয়ে যায়, তখন যাত্রীকে সেই সিটে পুরো বার্থ দেওয়া হয়। ভারতীয় রেলের এমন কোনো নিয়ম নেই যেখানে বলা হয়েছে এসি বার্থে শুধুমাত্র একই লিঙ্গের যাত্রীদেরকেই দেওয়া হবে। ফলে অনেক সময় পুরুষ এবং মহিলা যাত্রীরা ওই একই এসি বার্থে বরাদ্দ করে যাতায়াত করেন। তবে যদি কোনো মহিলা যাত্রী এতে অসুবিধে বা অস্বস্তি অনুভব করেন তাহলে তিনি টিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাধারণত টিটি সেই মহিলা যাত্রীকে অন্য কোনো মহিলার পাশে স্থানান্তর করে দেন বা কোনো খালি বার থাকলে সেখানে অ্যাডজাস্ট করে দেন। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।